আমরা যে ওই বঙ্গবন্ধু পিলারটার উপরে সব ইতিহাস একটা পিলারের মধ্যে দাঁড় করিয়েছি, এটা ভয়ঙ্কর। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তির সংগ্রামের প্রতীক। 1 টাকার নোটে এদেশে বঙ্গবন্ধু, 5 টাকার নোটে বঙ্গবন্ধু, 10 টাকার নোটে 20 টাকা, 50, 100, এটা হয়ে যায় এক ব্যক্তির ইতিহাস। কিন্তু এটা ছিল গণযুদ্ধ, জনযুদ্ধ, জনতার ইতিহাস আর হয় না। সবাই যখন বিভিন্ন ক্ষেত্র থেকে সম্মানিত হয় তখন লোকে মনে করে দেশটা আমার, একটা পরিবারের না, একজনের কাহিনী না। আব্বু বলতেন যে দেখো, আমি যে সব ধর্মে বলে ডিসিপ্লিন, কিন্তু আমি তো ডিসিপ্লিনটা আমার বাবার কাছ থেকে শিখেছি আর আমার মায়ের কাছ থেকে। তো বলতেন যে কীরকম, বলতেন যে যখন ইনফ্যাক্ট পরে আমার ফুপু উনিও এই ঘটনাটা বলেন, আমি ওইভাবে আছি যে উদারতা, ধর্ম, শিক্ষা এগুলি কিন্তু সব সম্পৃক্ত, রাজনীতির সাথে সম্পৃক্ত। বলতেন যে ওই চালের মধ্যে যখন পাখি বাসা বাঁধত তখন নাকি আমার দাদা তাড়াতাড়ি করে নিচে, চালের নিচে কতগুলি হ্যাঙ্গিং আবার ঝুড়ি রাখতেন, আর ঝুড়িগুলির মধ্যে তুলা দিয়ে দিতেন। যদি পাখি জন্মে বাচ্চাটা গড়িয়ে যদি ওই চালের উপর থেকে নিচে পড়ে যাতে না মরে যায়, আর পাখিটার জন্য ওই যে তুলা দিয়ে ছোট্ট ঝুড়ির মধ্যে পাখিটা গড়িয়ে ওখানে পড়তো, বেঁচে যেত। কিন্তু আমার দাদা তো খুব ধার্মিক ছিলেন, তার মানে ওটা উনি দেখালেন মানুষ পাখিকে ভালোবাসা। এখানে কিন্তু শৃঙ্খলটা ছিল না। আর আমার দাদা শিক্ষা বিরোধী ছিলেন না, উনি বলতেন যেই ব্রিটিশরা আমাদের রাজত্ব নিয়ে নিল ওদের শিক্ষাটা শিখবো, এই যে শিক্ষা বিরোধী না, উনি ব্রিটিশরা যে ভাষাটা বলতো ওইটার বিরোধী ছিলেন উনি। তো এই জন্য আমার বাবা যখন আরেকটা জিনিস উনি সবসময় বলতেন যে দেখো, যে যখন অনেকেই জানে না যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ছিলেন তাজউদ্দিন আহমেদ, এটা আশ্চর্য না? ওই ওনার উদার চিন্তাধারাটাই উনি তার মানে সব ধর্ম দর্শনের যেটা প্রয়োগ করা যায়, যেটা খুবই ভালো, সেটা সমাজে অ্যাপ্লাই করতেন। তখন বাদশাহ ফয়সাল আমার বাবার সাথে তো কথাই প্রথমে বলতে চান নাই, এটা আমি বলি 1974 সালের অগাস্ট মাসে। উনি বলছে যে কি তোমাদের সাথে, মানে উনি প্রথম যখন সাক্ষাৎ পেলেন তখন বাদশাহ ফয়সাল বললেন তোমরা তো ধর্ম নিরপেক্ষ, তোমরা তো ধর্ম মানো না, এটার কি মানে উনি এইভাবে প্রশ্ন করলেন। তখন আমার বাবা বললেন না, আমরা তো ধর্ম নিরপেক্ষ, কোরআন মেনে, লাকুম দিনুকুম ওলিয়া দিন। আমরা বলছি তোমার জন্যে তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। এটাই তো প্রফিটের কথা। যে আমরা পাকিস্তান আমলে দেখেছি ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে শোষণ করার জন্য, কিন্তু তখন উনি এত সুন্দর ব্যাখ্যা দিলেন যে প্রফিট তো এসেছিলেন মানুষের মুক্তির জন্য। এই ক্লাস, এই যে শ্রেণী সংগ্রাম, এটা তো প্রফিটই। ওই শ্রেণী যারা এক শ্রেণী শোষণ করবে তাদের বিপক্ষে উনি দাঁড়িয়ে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিলেন। যখন বাদশাহ ফয়সাল এটা শুনলেন, আর আমার বাবা ছিলেন কোরআনে হাফেজ, ওটা আমার দাদার কাছ থেকে উনি কোরআনে হাফেজ, উনি এত সুন্দর বললেন, উনি মুগ্ধ হয়ে গেলেন। শুধু তাই না, এই মালয়েশিয়ার জাতির জনক টুঙ্কু আব্দুর রহমান, বাদশাহ ফয়সাল, ওনারা রেকমেন্ড করলেন যে বাংলাদেশ যেন, আমরা খুবই প্লিজড এই ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলে, এরা রাইট সঠিক ব্যাখ্যা দিয়েছে, এরা রাইটলি রিপ্রেজেন্ট করতে পারবে এই ইসলামিক ব্যাংকে। তখন আব্বু বললেন ইসলামিক ব্যাংকের সদস্যভুক্ত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যে এন্টার করেছে, কারণ এই ব্যাংক শুধু মুনাফা লুটবে না, এটা শোষিতের কাজে এই ব্যাংকের মুনাফা ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে সবার মধ্যে। এটা ওই ব্যাংকের মুনাফাটা একটা গোষ্ঠীর হাতে থাকবে না। তো এই জন্য আমি মনে করি ওনাকে যত জানা যায়, আমি দেখছি উনি কীভাবে ধর্ম, সমাজ, আধুনিকতা এবং মানুষের মুক্তির সাথে এটাকে সম্পৃক্ত করেছিলেন। আমি একটু অ্যাড করব। আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে আমার বাবা, ওনার একটা গুণাবলী ছিল, সেটা হচ্ছে ভালো জিনিস শেখা, সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকেও। হ্যাঁ, শত্রুও যদি ভালো কিছু করে সেটাও তিনি অনুধাবন করতেন এবং চেষ্টা করতেন নিজের ভিতরে এনে
নিজেকে আরও উন্নত কিভাবে করা যায়। সো আমরা এটা যদি একটু ফলো করি, যেমন আমরা যদি আদি সভ্যতার দিকে তাকাই, তাহলে ওই যে সিটি স্টেট, গ্রিক সিটি স্টেটস যেগুলো, ওখান থেকেই কিন্তু হিউম্যানিজমের কনসেপ্টগুলো এসেছে, রাইট? হিউম্যান রাইটস, যে মানুষ হিসাবে যে সত্তা আছে সেটার উৎপত্তি সেখান থেকে হয়। এবং আমরা পরবর্তীতে দেখেছি এরকম উদাহরণ, যেমন রোম যখন কার্থেজের সাথে যুদ্ধ করলো, রাইট? এবং কার্থেজের একজন জেনারেল ছিল হ্যানিবল, দুর্ধর্ষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এবং রোমানরা ছিল তখনকার মানে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে অতুলনীয় শক্তি। তারা যেখানে যেত কোনো শত্রু তাদেরকে মোকাবেলা করতে পারতো না, তারা জয় করে ফেলতো। তো এই কার্থেজের এই জেনারেল হ্যানিবল একমাত্র রোমানদেরকে অনেক বেগ পেতে হয়েছিল। তো রোমানরা আবার পরবর্তীতে অবশ্য কার্থেজকে হারায়, কিন্তু এই হ্যানিবলের অনেক ভাস্কর্য তারা রোমে প্রতিষ্ঠিত করে, কারণ তারা শত্রুকেও সম্মান করেছে, বিকজ তারও কিছু গুণাবলী ছিল। তো আমি মনে করি এই ক্যারেক্টারিস্টিকটা তাজউদ্দিন আহমেদের ভিতরেও ছিল। তো তিনি ওনার নীতি আদর্শ যাই থাকুক না কেন, তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন সবার কাছ থেকে ভালো জিনিসগুলো তুলে আনা এবং নিজেকে আরও সম্প্রসারিত করা। এবং উনি এই চেষ্টাটা ব্যক্তিগত জীবনে নিজের সাথে করেছেন, পরিবারের সাথে করেছেন, এবং চেষ্টা করেছিলেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সমাজে, রাজনৈতিক কালচারেও সেটাকে আনার জন্য। তো আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট ছিল তাজউদ্দিন আহমেদের। আমার মনে হয় তাজউদ্দিন আহমেদ যেই মাপের নেতা ছিলেন, উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। ওনার বিচক্ষণতা ছিল, দূরদর্শিতা ছিল, ওনার জ্ঞান ছিল, ওনার স্বাধীনতার প্রতি একনিষ্ঠ ডিটারমিনেশন ছিল, এবং উনি নিজে বেড়ে উঠেছিলেন ওই যে আমার বোন বলল প্রকৃতি এবং মানুষের সাথে। তো এই সকল জিনিসগুলোর সংমিশ্রণে একজন ইউনিক স্টেটসম্যান হিসাবে উনি নিজে গড়ে উঠেছিলেন, এবং উনি সাধারণ মানুষের সাথেও কানেক্ট করতে পারতেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো অনুধাবন করতে পারতেন। এবং ওনার যে বিস্তৃত নলেজ ছিল বিশ্ব ভূরাজনীতি এবং অর্থনীতি এবং সার্বিক জ্ঞান, এই সকল কিছুর সংমিশ্রণে মানুষের সাথে কানেকশন এবং দূরদর্শিতার কারণেই উনি পেরেছিলেন এই নেতৃত্বটা দিতে। ইটস এ রেয়ার কম্বিনেশন, ভেরি ভেরি রেয়ার কম্বিনেশন। এটা কিন্তু আপনার ওয়ান্স ইন আ লাইফ টাইম হয় একটা জাতির ইতিহাসে। ওনার একটা দূরদর্শিতা আসে যে যখন মানুষ পর্যবেক্ষণ করে ওটা নিয়ে চিন্তা করে, প্রতিফলনটা ঘটায়। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম, কিন্তু দেখার পর ওটা নিয়ে চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়, প্রতিফলনটা ঘটাতে হয়। আর সবসময় রুট লেভেলে ওই সংযোগটা, মনের সংযোগটা এটা সবসময় থাকে, মানে ওটাকে বজায় রাখতে হয়। তো একটা মনে হচ্ছিল যে 71 সালে মানে ওনার যে ডিটারমিনেশনটা, যেটা সোহেল বলল, যে তখন ইহাইয়া সাথে তখন আলোচনা চলছে, বঙ্গবন্ধু আলোচনা করছেন 25শে মার্চ। তখন আম্মা জিজ্ঞেস করলেন যে এটা যদি ফেল হয় আলোচনা কি হবে? উনি সাথে সাথে বললেন, আমরা একটাই পথ, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, স্বাধীনতা ঘোষণা করে দেব, মুক্তিযুদ্ধ পরিচালিত হবে। মানে যতটুকু আমি আমার রিসার্চ থেকে যে তথ্যগুলোর ভিত্তিতে বলতে পারি, যে সেই সময়টা চাপ ছিল, ধরেন আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র সমাজ তারা চাচ্ছিল যে উনি ডাইরেক্ট স্বাধীনতার ঘোষণা করিয়ে দেন, কিন্তু সেই পর্যন্ত নির্বাচনটা হলো তো 6 দফার ভিত্তিতে স্বায়ত্তশাসনের জন্য পাকিস্তান কাঠামোর মধ্যে। তো তখন আলোচনাটা তো চালিয়ে যেতেই হবে, যেটা ভাবছিলাম যে আলোচনা তো চালিয়ে যেতেই হবে, কারণ আমরা তো ওই কাঠামোর মধ্যে আমরা ইলেকশন করে জয়লাভ করলাম, এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু যখন অ্যাসেম্বলি ভেঙে দিলেন ইয়া হঠাৎ করে, তাই না, 1 তারিখে তো গণপরিষদ উনি ভেঙে দিলেন অ্যাসেম্বলি, তখন জনমনে প্রশ্ন হতো, তাহলে
আমার তো দেখা যাচ্ছে যে এরা তো পাওয়ার ট্রান্সফার আসলে করবে না, এখানে তো অন্য কিছু বন্দোবস্ত হচ্ছে। আর একই সাথে আবার খবর আসতে লাগলো সে সময় পশ্চিম পাকিস্তানে বাঙালি অফিসার ছিলেন, ওনার নাম মসিউদ্দৌলা। উনি তখন G2 ইন্টেলিজেন্স ছিলেন এবং উনি তখন আমার যতদূর মনে হয় সাহেবজাদা জেনারেল ইয়াকুব খানের উনি সাথে কাজ করতেন। তো ওনারা কিন্তু সব ওই অপারেশন কীভাবে ওরা ক্র্যাকডাউন করবে, পাকিস্তানিরা যে বাঙালি নিধন করবে এরকম একটা বড় প্ল্যান করছে, এগুলো ইনফরমেশন কিন্তু পাচ্ছিলেন। উনি কিন্তু গোপনে ওনারই বোন ফিরোজা বেগম রবীন্দ্রসঙ্গীত গায়িকা, ওনার হাত ধরে এই সিক্রেট মেসেজগুলি কিন্তু বঙ্গবন্ধুকে তখন পাঠিয়েছে যে এরা কিন্তু আলোচনার নামে এখন কিন্তু সৈন্যবাহিনী নিয়ে আসছে। কিন্তু এখানে আমি এটা মানে সত্য যেটা সত্য, কিন্তু বঙ্গবন্ধুর জন্য তখন তো এটা একটা ক্রিটিক্যাল অবস্থা ছিল যে উনি তখনও ভাবছিলেন যে কি জানি কথা বলে যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে রক্তক্ষয় বাদে, এটা একটা অ্যানালিসিস, তাহলে তো পাওয়ারটা যদি ট্রান্সফার করে তাহলে তো আমরা স্বাধিকারটা পেলাম, তারপরে হয়তো ওটা আস্তে আস্তে স্বাধীনতার দিকে যাবে, এরকম কিন্তু একটা বয়ান আমরা শুনতে পাই একটা। আর এটা মনে হয় যে দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। আর আরেকটা হচ্ছে যে ছাত্ররা যখন ওনাকে বলছে যে স্বাধীনতা ঘোষণা করে দেন, ওখানে তখনই বিশেষ করে সিরাজুল আলম খান ওনারা বলছে এখনই করে দেন। ওই সময় পুরা পাকিস্তানে, আমরা ছোট হলেও মনে আছে, পুরা রেসকোর্সের চারিপাশে তো তখন সৈন্য মোতায়েন, পুরা গান তাক করা জনগণের দিকে। ওরা আছে যে একবার যদি ওখানে যদি উনি স্বাধীনতা ডাইরেক্ট ঘোষণা করে দেন তাহলে এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত হতে পারে, তাহলে হয়তো এটাও একটা খারাপ দিকে চলে যেতে পারে। তো এটাও কিন্তু আরেকটা ব্যাখ্যা, আমি কিন্তু অনেকগুলো ব্যাখ্যা তুলছি এখানে, কিন্তু আমার যে একটা নিজস্ব ব্যাখ্যা এটার চাইতে আমার মানে এই বিভিন্ন ব্যাখ্যাটা তুলে ধরাটা ভালো, এটাও কিন্তু একটা পয়েন্ট। কিন্তু তাজউদ্দিন আহমেদ ওনার কিন্তু একটা ছিল যে উনি বঙ্গবন্ধুকে বলছিলেন ওরা কিন্তু হার্ড লাইন নিয়ে নেবে, যেটা আমার মা ওনার বইতেও লিখেছেন, ওনার লেখাতে, যেটা দৈনিক বাংলায় রেগুলার ছাপা হতো উদয়ের পথে এই নামে ৭২ থেকে ৭৩ পর্যন্ত। তো ওখানে আমার বাবার ছিল যে এরা টালবাহানা করে কিন্তু সৈন্য সামন্ত আনছে, তা আমাদেরও তো রেডি হতে হবে এবং মুক্তিযুদ্ধের জন্য আমাদের একটা প্রিপারেশনটা থাকাটা দরকার। এবং এখানে কাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করব, ওই যে মিলিটারিরা যারা এখন ডিফেক্ট করছে, ওই যে আপনার আনসাররা, এমনকি ইনফ্যাক্ট আমাদের বাড়িতে শিলু দারোগা নামে ইনি পুলিশের ওই রাজারবাগ পুলিশ লাইনের সাথে উনি কাজ করতেন, আর উনি খুব ইনফর্ম ছিলেন। সন্ধ্যাবেলা হলেই ওই শিলু দারোগা মনে আছে উনি আমাদের বাসার অফিস ঘরের সামনে দাঁড়াতেন, বলতেন যে তোমার বাবাকে একটু আনো। আর শিলু দারোগা আসলেই বুঝতাম যে কোনো একটা গুরুত্বপূর্ণ নিউজ, কারণ আব্বু সব মিটিং ফিটিং ছেড়ে আস্তে করে এসে ওই শিলু দারোগার সাথে কথা বলতেন। পরে দেখতাম যে উনি ওই সব ইনফরমেশান বলতেন যে একটা কিন্তু বিরাট ক্র্যাকডাউন হবে, আর্মি অলরেডি রাজারবাগের বাঙালি পুরুষদের থেকে কিন্তু অস্ত্র নিয়ে যাচ্ছে, ওদেরকে চোখে চোখে রাখছে, এবং রাতের বেলায় যেটা মৌলানা ভাসানী বলছেন যে কি মুজিব এখনও আলোচনা করো, আর ওরাই তো নিয়ে আসছে সব সেনাবাহিনী, এটা ভাসানী সাহেবও বলছিলেন যে রাতের অন্ধকারে ওনারা এগুলো নিয়ে আসছে। তো বঙ্গবন্ধু ওই পর্যন্ত উনি যে আলোচনা চালাচ্ছিলেন, কথা বলছিলেন, ওটা ঠিক আছে, কারণ এটা তো একটা খুবই প্রিক্যারিয়াস সিচুয়েশান। আমি যদি ডাইরেক্ট বলে বসি স্বাধীনতা, তাহলে বিচ্ছিন্নতাবাদ তখনই একটা এক্সকিউজ হবে পাকিস্তানকে। কিন্তু আবার আমি যদি না বলি তাহলেও তো আরেকটা দিকে চলে যাবে, আমার লোকরা প্রস্তুত থাকবে না, ওরা কি করবে ডাইরেকশানটা, ওই ডাইরেকশানের জায়গাটাই নিয়েই তাজউদ্দিন আহমেদ কিন্তু চিন্তিত ছিলেন যে ওখানে আমাদের একত্রে নেতৃত্বটা দিতে হবে। তো ওই মতো তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সাথে আলোচনাও করেছিলেন এবং যে মুজিব ভাই আমরা
কিন্তু একত্রে আন্ডারগ্রাউন্ডে চলে যেয়ে মুক্তিযুদ্ধটা পরিচালনা করব। এবং ওইভাবে একটা প্ল্যানও হয়েছিল যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমির ইসলাম, ডক্টর কামাল হোসেন এনারা সিক্রেট একটা জায়গায় চলে যাবেন পুরান ঢাকার, ওখান থেকে এই প্ল্যান মতো ওনারা স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধটা পরিচালিত করবেন। কিন্তু সেই ব্যাপারটা আর হয়ে ওঠে নেই, যেটা তাজউদ্দিন আহমেদকেও অনেক বিস্মিত করেছিল। এবং এভাবেই ইতিহাসের ওই জায়গাটা একটা বিরাট কিন্তু দুটো ধারার সৃষ্টি হয়। ওটা নিয়ে পরের প্রশ্নে যদি সময় আসে আমি একটু ব্যাখ্যা করব। 7ই মার্চের ভাষণটা আসলেই ঐতিহাসিক একটি ভাষণ। 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু এই পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন, স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এবং ওটা স্বাধীনতার ডাক মানে প্রোক্লামেশন না হলেও সেটা উদ্বুদ্ধ করেছিল এই জনসাধারণকে, এবং দিক নির্দেশনা ছিল কি কি করতে হবে। এবং দলীয়ভাবেও একটি পরিকল্পনা ছিল, যদি পাকিস্তানিরা হার্ডলাইনে যায় তাহলে ক্র্যাকডাউন যদি হয় তাহলে এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে। তার মানে কিছু অপশানস ছিল, যেটা আমার বড় বোন উল্লেখ করেছেন। এবং এটা অনস্বীকার্য যে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি সংগ্রামের প্রতীক। হি ওয়াজ দ্য সিম্বল। কিন্তু এই 6 দফা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, এগুলোর সব কিছুর ভিতরে কিন্তু অনেক নেতা নেতৃত্বের অবদান ছিল। এটা সম্মিলিত একটা প্রচেষ্টায় কিন্তু আমরা সেই মুহূর্তে এসেছিলাম, এবং সব কিছুর সিম্বল ছিল বঙ্গবন্ধু সেই সময়। এবং পরিকল্পনা অনুযায়ী, এবং আমরা দেখলাম 7ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত নেগোসিয়েশনের নামে তারা মিলিটারি ইন্টারভেনশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন। তো আমি এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু একটা জিনিস কোট করব, যেটা পাকিস্তানের সে সময়কার একজন প্রভাবশালী জেনারেল ওনার বইতে লিখেছেন। এই বইটার নাম হচ্ছে পাকিস্তানস ক্রাইসিস ইন লিডারশিপ। 25শে মার্চ রাতে আপনি বলেছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ 32 নম্বরে যখন গেলেন, সেখানে তাজউদ্দিন আহমেদ একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন এবং একটা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের জন্য নিয়ে গিয়েছিলেন। এবং আজকে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেটাও সে সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল, এবং সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে শত শত বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করছিলেন। হ্যাঁ, এবং এখানে একটা পরিকল্পনা ছিল এই ঘোষণাটা পৌঁছিয়ে দেওয়া হবে সেখানে। আনফর্চুনেটলি সেই ঘোষণাটা দেওয়া হয়নি সেই 25শে মার্চ, এবং তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম ওনারা তাজউদ্দিন আহমেদ চলে আসেন 32 নম্বর থেকে। এবং এটা আমি আমার মায়ের মুখ থেকে নিজে শুনেছি, এবং আমার বড় বোনও বলবেন, আমার বাবা খুব আপসেট ছিলেন 32 নম্বর থেকে ফিরে এসে। এবং ওনার বাসায় যে ফাইলপত্র ছিল, উনি সকল ফাইলপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন চারিদিকে, এবং খুব বিষণ্ণ মনে হচ্ছিল ওনাকে। এবং উনি বারবার বলছিলেন, আমাদের এই 23 বছরের আন্দোলন বৃথায় গেল, ঠিক আছে, আমাদের সকল অর্জন বৃথায় গেল, এইটা বারবার উনি রিপিট করছিলেন। এবং পরবর্তীতে ব্যারিস্টার আমিরুল ইসলাম আসেন, এবং ওনারা অজানার পথে চলে যান। এবং পরবর্তীতে ওনাদের দূরদর্শী নেতৃত্বর কারণেই আমরা পরে বুঝব কিভাবে সিদ্ধান্তগুলো হয়েছিল। সরকার গঠনের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। এখন আপনি যেই কথাটা বললেন যে পৃথিবীর ইতিহাসে হয়নি যে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নেতৃস্থানীয় একজন আত্মসমর্পণ বা ধরা দেয়। আচ্ছা, তো আমি যেটা পড়েছি, আমি একটা বইয়ের কথা উল্লেখ করছি এখানে, পাকিস্তানস ক্রাইসিস ইন লিডারশিপ। এটা মেজর জেনারেল রিটায়ার্ড ফাজল মকিম খান লিখেছিলেন। এই বইতে উনি লিখছেন, শেখ মুজিব ওয়াজ অ্যারেস্টেড ফ্রম হিজ রেসিডেন্স ইন ঢাকা অ্যাট 1:30 hours, তার মানে রাত 1:30টার সময়, আফটার সাম রেজিস্ট্যান্স বাই হিজ ফলোয়ার্স অ্যাট রোড ব্লকস অ্যারাউন্ড দ্য হাউস। মানে শেখ মুজিবুর রহমানকে আমরা অ্যারেস্ট করি রাত 1:30টার দিকে, কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু আমরা করে ফেলি গ্রেফতার। নো আদার লিডার অফ ইম্পর্টেন্স ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য গিভেন প্লেস দ্যাট নাইট। অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিলেন না সেখানে। ওয়াই মুজিব স্টেড ব্যাক অ্যান্ড অ্যালাউড আদার লিডার্স টু রান অ্যাওয়ে অর গো আন্ডারগ্রাউন্ড।
তো উনি প্রশ্ন করছেন কেন মুজিব রয়ে গেলেন এবং অন্য নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে আন্ডারগ্রাউন্ডে মানে ওনারা চলে গেলেন। হ্যাঁ, হিজ ওন অ্যান্সার given to the station commander Dhaka was that, তো উনি লিখছেন যে ওনার মানে বঙ্গবন্ধুর নিজের উত্তরটাই উনি উল্লেখ করছেন এখানে। সে সময় যে স্টেশন কমান্ডার ছিলেন পাকিস্তানি আর্মির, ওনার কাছে উনি বলেছিলেন দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান। সো এখানে লিখছেন হিজ ওন অ্যান্সার গিভেন টু দ্য স্টেশন কমান্ডার ঢাকা was that he wanted to save Pakistan. During his stay with the station commander for about a week before he was sent to West Pakistan, he repeated this many times. তো উনি ওই রাতে বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন ধরা দিলেন, আপনার তো সকল নেতৃবৃন্দ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। উনি বলেছিলেন টু সেভ পাকিস্তান, এবং ওটা উনি রিপিট করেছেন পুরো এক সপ্তাহ ব্যাপী, পশ্চিম পাকিস্তানে নিয়ে না যাওয়া পর্যন্ত। তো এখানে আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, আমার বোন যেটা মেনশন করেছিল যে এখানে অনেকগুলো অপশান ছিল। তো আমাদের 6 দফা আন্দোলন এবং পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল ওটার ভিত্তি এবং জনগণের কাছে আমরা কিন্তু বলেছিলাম যে এই পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরেই আমাদের মুক্তি, রাইট, আমাদের অটোনমি। তো হয়তো ওইটা একটা অপশান ছিল, হয়তো উনি ওটা ভেবেছিলেন। এখন এটা আমাদের আরও বিশ্লেষণ করা প্রয়োজন, ইতিহাসবিদদের এটা খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই তথ্য উপাত্তগুলো আমাদের সামনে খোলামেলাভাবে পরিবেশন এখনও করা হয়নি। সো আমি চাই যে নতুন প্রজন্ম এগুলো জানুক, বুঝুক, এবং বিশ্লেষণের দায়িত্ব আমরা তাদের হাতেই ছেড়ে দিই, কিন্তু এই তথ্যগুলো উন্মুক্ত করে দিতে হবে। এই ব্যাপারে সোহেল যেটা বলল, আমি আমার নেতা পিতা বইটাতে 2014 সালে এই কথাগুলো বলেছিলাম বিশদভাবে, এবং তাতে মানে যাই হোক ঐতিহ্য দিয়ে তখন সাহস করে আমার বইটা ছাপিয়েছিল। এখানে ঐতিহ্যর যে প্রকাশক আছেন আরিফুনা আমার নাইম, তাকে অজস্র ধন্যবাদ তার সাহসিকতার জন্য। কারণ ঠিক এই বিষয়টা নিয়ে তখন সরকার থেকে ওনারা যদি আসলে বোঝার চেষ্টা করতেন, বইটার উপর আক্রমণ না করে, তাহলে কিন্তু ভালো হতো। আমার মনে আছে যে আমি এই সোহেলের প্রসঙ্গটা টানবো, কিন্তু আমি কথাটা বলছিলাম যে দেখেন ইতিহাসটাকে না অনেক একটা নক্ষত্র দিয়ে তো আকাশ আলোকিত হয় না, একটা পিলারের উপর বাড়ি মজবুত হয় না। অনেকগুলো পিলার থাকতে আপনার ওই বাড়িটাকে ফেলতে অনেক কষ্ট হবে। তা আমরা যে ওই বঙ্গবন্ধু পিলারটার উপরে সব ইতিহাস একটা পিলারের মধ্যে দাঁড় করিয়েছি, এটা ভয়ঙ্কর। এটা থেকে অনেক মানুষের অবদান, আর বিশেষ করে এই যে গ্রাম বাংলার তরুণ নামহীন কত মানুষ মুক্তিযোদ্ধা, এই যে কিশোর মুক্তিযোদ্ধা থেকে শুরু আমাদের বীরাঙ্গনা, সকলেই মুক্তিযোদ্ধা, তাদের কাহিনীগুলো কিন্তু হারিয়ে গেছে। তো ওই বইটাতে ওই অনুষ্ঠানের মানে প্রকাশনা অনুষ্ঠানের দিন আমি তখন বলেছিলাম যে দেখেন ওই অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের মধ্যে ছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, তারপরে আপনার আবুল কাশেম ফজলুল হক অধ্যাপক, আর ছিলেন আমার বাবার একেবারেই কলেজ জীবনের বন্ধু ডাক্তার এম.এ. করিম। উনি একটু বামপন্থী চীনপন্থী রাজনীতি করতেন, কিন্তু অসাধারণ তাদের একসাথেই তারা কাজ করেছেন। উনি কথা বলেছেন, আমার ছোট কাকা আফসার উদ্দিন আহমেদ উনি বক্তব্য রেখেছেন, আমার বোন মিমি সে বক্তব্য রেখেছিল, আর ছিলেন মইদুল হাসান যিনি মূলধারা 71-এর লেখক। তা আমি তখন ওই অনুষ্ঠানে যখন আমার সময় আসলাম বললাম দেখেন আমি একটা জিনিস খুব আমি মনে করছি, এটা পরে হয়তো মানে বলেছিলাম যে এটা কিন্তু ঠিক না, কারণ গণতন্ত্রটা দেখেন 2014 থেকে এই কথাটা বলা, অনেকে যারা জানে না তারা বলে আপনারা এখন কেন এই কথাগুলো বলছেন, কিন্তু আমরা তো এটা বলে এসছি অনেক, একটা বই প্রকাশনার মাধ্যমে একই কথা বলেছি। বললাম যে দেখেন 1 টাকার নোটে এদেশে বঙ্গবন্ধু, 5 টাকার নোটে বঙ্গবন্ধু, 10 টাকার নোটে 20 টাকা 50 100, এটা বঙ্গবন্ধুকে খাটো করার জন্য না। তাহলে হয় কি এটা হয়ে যায় এক ব্যক্তির ইতিহাস, কিন্তু এটা ছিল গণযুদ্ধ, জনযুদ্ধ, জনতার ইতিহাস আর হয় না। তো মুক্তিযুদ্ধটা ছিল জনগণের যুদ্ধ।
তো আমরা দেখেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন আছি, তো ওটা দেখা যায় যে $1 বিলে জর্জ ওয়াশিংটনের ছবি, $5 বিলে আব্রাহাম লিঙ্কন, $10 বিলে আলেকজান্ডার হ্যামিল্টন, $20 বিলে আপনার অ্যান্ড্রু জ্যাকসন, $50 বিলে জেনারেল ইউলিসিস গ্রান্ট, আর $100 বিলে কিন্তু যিনি প্রেসিডেন্টও ছিলেন না, ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। উনি বিশাল উদ্ভাবনী করেছিলেন, সায়েন্টিফিক ওনার অনেক অবদান ছিল। তাতে কি হলো, সবাই যখন বিভিন্ন ক্ষেত্র থেকে সম্মানিত হয় তখন লোকে মনে করে দেশটা আমার, একটা পরিবারের না, একজনের কাহিনী না। তো ওইটার ভিত্তি থেকে আমি আমার বইটার যে তথ্যগুলি তখন উপস্থাপন করেছিলাম, ওই সোহেল ডক্টর আহমেদ হাসানের প্রশ্ন সূত্র ধরেই বলি। তখন বললাম যে দেখেন, যখন 25শে মার্চ রাতে সোহেল যেটা বলল, এখন আমি যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাথে দেখা করতে যাই, ওনাদের সাক্ষাৎকার নিতে যাই, একজনের নাম পেলাম, ওনার নাম নুরুল হক। তখন ব্যারিস্টার আমির ইসলাম বলে যে জানো, বঙ্গবন্ধু যে নুরুল হককে একটা কথা বলল, তারপরে যে উনি আসলেই নুরুল হক ওনার জানটা দিয়ে গেল একটা ভাষণ দিতে। বললাম যে মানে কে? বললো যে হ্যাঁ, উনি তো ওনার নিজ তাগিদে একটা ভাষণ দিয়েছিলেন, একটা ঘোষণা দিয়েছেন। আমি তো জীবনে নুরুল হকের নামই শুনি নাই। তখন আমি গেলাম তাড়াতাড়ি করে ওয়াবদা ইঞ্জিনিয়ার যে নিবাসটা আছে, ওখানে নুরুল হকের ওয়াইফ তখন উনি আছেন, আর ওনার মেয়ে। নুরুল হককে তো পাকিস্তানিরা মেরে ফেলেছিল, হত্যা। তা আমি পুরা ইন্টারভিউটা নিলাম, নিয়ে মোদ্দা কথা আমি তখন চোখের পানি ফেলতে ফেলতে আসলে বাসায় এসেছি। নুরুল হক দুপুরবেলা, এটা ব্যারিস্টার আমিনুল ইসলাম রিসার্চের একটা জিনিস কি, ধরেন আপনি যদি একজনের সাথে কথা বলেন, উনি এটা বলল, একদম ভিন্ন আরেকজন 2-3 জনের সাথে কথা বললে পুরা পিকচারটা পাওয়া যায়। তো হ্যাঁ, ক্রস চেকিং। তো তখন আমি ব্যারিস্টার আমিনুল ইসলামকে বললাম যে ওনাদের মুখে আপনি আমাকে আরেকটু বিশদ বলেন। উনি বললেন, দেখো রিপি, দুপুরবেলা 25শে মার্চে দুপুরবেলায় হঠাৎ করে ইঞ্জিনিয়ার নুরুল হক উনি এসে আমিনুল ইসলামের বাড়িতে উপস্থিত। বলে আমি তো ট্রান্সমিটার নিয়ে আসছি, কিন্তু বঙ্গবন্ধুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বারবার ওনাকে ফোন করি, কন্ট্যাক্ট, এটা তো এমন সিক্রেট, কাউকে তো বলতেও পারছি না। বঙ্গবন্ধু আমাকে যেখানে ফোন করতে বলছে ওখানেও আমি পাচ্ছি না। তো বলে কিসের ট্রান্সমিটার? তো বলে যে একটা ট্রান্সমিটার আমাকে খুলনা থেকে, তা আমি নিয়ে আসছি। আর নুরুল হক তখন পাকিস্তান সরকারই তাকে তমগায় ইমতিয়াজ, একটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেয় ওনার প্রকৌশলী উদ্ভাবনী ওনার প্রতিভার জন্য। তো ইঞ্জিনিয়ার নুরুল হক উনি ওয়াবদার ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমিনুল ইসলাম বললেন যে দেখেন, শেখ সাহেব তো বলেছে, ওনারা তখন শেখ সাহেব আর মুজিব ভাই বলতেন, যে মুজিব ভাই তো বলছে যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তা আমার আছে কলম, আমি কলম দিয়ে লিখব, আর আপনার আছেন ট্রান্সমিটার, যদি এখন বঙ্গবন্ধুকে নাও পান আপনি তো জানেন কি করতে হবে। তখন ওনার লাস্ট কথা, তখন ইঞ্জিনিয়ার নুরুল হক চলে যাওয়ার সময় বলে, আই নো হোয়াট ইজ টু বি ডান, ইট মে কস্ট মাই লাইফ বাট আই উইল ডু ইট এনিওয়ে। উনি তখন, এটা হয়ে গেল 29শে মার্চ সকালে পাকিস্তান মিলিটারি ওই ওয়াবদায় ওনার ইঞ্জিনিয়ারিং যে আবার ওনার বাসভবন ইঞ্জিনিয়ারদের কোয়ার্টার, ওইখানে ঢুকে ওয়্যার ইজ দ্য ট্রান্সমিটার, ওয়্যার ইজ দ্য ট্রান্সমিটার করে তারা নুরুল হককে উঠিয়ে নিয়ে যায়। উনি আর ফিরে আসেননি। এখন ব্যারিস্টার আমির ইসলাম বললেন যে নুরুল হকের গলাটা ছিল শেখ সাহেবের মতোই ভরাট গলার, আর দুর্দান্ত ইংরেজি বলতেন। আমি পরে আমেরিকা থেকে ডেভিড লোসাকের বইটা পেলাম। এইটা ছিল আপনার ওই ডেভিড লোসাক ছিলেন আমেরিকান জার্নালিস্ট। উনি এই বইটাতে লিখলেন, এটা আমার বইটা আছে, যে আমি খুব ক্ষীণ কণ্ঠে আমি রেডিওতে ইংরেজিতে একটা ভাষণ শুনছিলাম যে আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইত্যাদি। এইটা আবার পাকিস্তানি মেজর সিদ্দিক সালেক ওই ডেভিড লোসাকেরই ওই রেডিওর যে উক্তিটা সিদ্দিক সালেক বলছে উনি শোনেন নাই, ওই ডেভিড লোসাক উনি জার্নালিস্ট, উনি যেটা শুনেছে ওটাই ওনার বইতে লিখেছিলেন। তখন আমার মনে হলো যে বঙ্গবন্ধু যদি একেবারে এটাতে ডিটারমিন্ডই হতেন, আন্তরিক হতেন, নুরুল হককে তো আর ওনাকে খুঁজে হন্য হয়ে খোঁজার কথা না।
তখন আমার প্রশ্ন আসলে কি উনি কতটুকু কমিটেড ছিলেন? উনি যে ট্রান্সমিটারটা আনতে বললেন, ওই বাহকারকে খুঁজে পাচ্ছেন না। তখন আর পাকিস্তানি সেনাবাহিনী যে নুরুল হককে উঠিয়ে নিয়ে গেল ট্রান্সমিটার বলে, আমাদের ইতিহাসে কোথায় সে নুরুল হকের কাহিনী? কিন্তু এখানে এটাই বলছি যে শুনে মনে হচ্ছে উনি হয়তো নিজ তাগিদে বঙ্গবন্ধুর হয়ে ওই ভাষণটা দিয়েছিলেন। আর আরেকটা হচ্ছে, পার্লামেন্টে ৭২-এর পার্লামেন্টে তখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নূরজাহান মুর্শেদ, ওনারা প্রশ্ন করেছিলেন যে বঙ্গবন্ধু, উই ওয়ান্ট টু নো, কবে, কোথায়, আপনি কিভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন, আমরা জানতে চাই।